কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ঠিক আছে, যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে ও টেস্টে ফেল করে, আর আমি ওকে কোনো শাস্তি দিতে পারি। কেননা জানি না, আমার স্বর্ণালীকে রাগাতে খুব ভালো লাগত। তারপরে একদিন ভগবান আমার কথা শুনে নিলেন, আরও টেস্টে ফেল হয়ে গেল। আমার মন খুশিতে নাচতে লাগল, কিন্তু আমি কপট রাগ নিজের মুখের উপর ছড়িয়ে স্বর্ণালীকে বলতে লাগলাম, এটা তুমি কি করে ফেলেছ? আমি তোমাকে এত ভালোভাবে পড়িয়েছি, কিন্তু তবুও তুমি টেস্টে ফেল করে গেলে। ও বলতে লাগলো, স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি। কি করব, আমার বায়োলজি খুব কঠিন বলে মনে হয়। ওর সরল মনে আমাকে বলল। আমি তাকে বললাম, তোমাকে আগে কি বলেছিলাম মনে আছে? ও বলতে লাগল, আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্ট ভালোভাবে না দিই আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন। আমি ওকে বললাম, ঠিক আছে, তাহলে তোমার কি শাস্তি চাই? ও বলতে লাগল, আপনি আমাকে যে শাস্তি দেবেন। আমি এক নজর দিকে তাকালাম। আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই। আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল, আর তার সৌন্দর্যতা দেখে আমার মন বিগ্রতে লাগল। অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল, যেন আমার উপরে শয়তান ভর করেছে। আমি ওকে আস্তে করে বললাম, ঠিক, তুই এইদিকে আসো, আমি তোমাকে শাস্তি দিতে চাই। স্বর্ণালী খুবই সরল মনে আমার কথা মেনে নিল, আমার পাশে এসে বসে পড়ল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স এখন কত? ও বলতে লাগলো যে আমার বয়স তো 15 বছর। স্বর্ণালী 15 বছরের আর আমি 21 বছরের। আমি ওকে বললাম, আমি তোমাকে যে শাস্তি দেব তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দেবে? ও বলতে লাগলো, না স্যার, আমি আমার শাস্তির কথা কেন বলবো? যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরও রেগে যাবে। কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি। আমি চুপ করে রইলাম। আমার মাথায় বাজে চিন্তা আসছিল, কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করেছিল। কোথাও না কোথাও আমার মায়ের দেওয়া শিক্ষা আর সমাজ সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না, আমি আজকে তোমাকে সাজা দেব না, কিন্তু এরপরে যদি তুমি কখনো কোনো পরীক্ষা এরকম কোনো ভুল করো আর ফেল করে যাও তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব। আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। এই কথা শুনে ও খুব খুশি হয়ে গেল, আর আমি আবার ওকে লেখাপড়া করাতে লাগলাম। একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন রাস্তায় স্যারের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি স্যারকে বললাম, স্যার, আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসব তখন আপনার আমাকে যা বলার আছে সেটা বলে দিবেন। এভাবে আমি বিকেলে স্যারের বাড়িতে গেলাম, কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে স্যার বলতে লাগলেন, আমি তোমার সাথে স্বর্ণালীর ব্যাপারে কথা বলতে চাই। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে স্বর্ণালীকে নিয়ে আমার সাথে কি কথা বলবেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে অনিল, আমি চাই স্বর্ণালী কয়েকদিন তোমাদের বাড়িতে থাক। স্যারের এই কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান। স্যার বলতে লাগলেন, অনিল, আমি তোমাকে খুব বিশ্বাস করি, তুমি খুব ভালো ছেলে, তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকুক। কেননা কিছু কাজে আমার শহরের বাইরে যেতে হবে, কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের মেয়েকে রেখে যেতে পারি। আর ওর পরীক্ষাও চলছে। আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও, সেই কারণেই ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে। তোমাদের বাড়িতে তোমার মা আছে, তিনি এর খেয়াল রাখতে পারবে। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব। যাই হোক, আমি স্যারকে বলে দিলাম যে এর কোনো ব্যাপার না, আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পড়িয়ে দেব। কিন্তু ভিতরে ভিতরে আমার মন খুব ধুকপুক করছিল। আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি স্বর্ণালীকে আমাদের বাড়িতে দেখেও কিভাবে আমার মনকে আটকে রাখব। এত সুন্দরী মেয়ে আমার বাড়িতে থাকতে চলেছে। তারপরে আমি মায়ের কথা ভাবলাম, তিনি তো বাড়িতে থাকবেন, আমি ওকে আমার মায়ের কাছে ঘুমোতে দেব। এটা ভেবেই আমি স্যারকে হ্যাঁ বলে দিলাম। এরপরে স্যার স্বর্ণালীকে তাড়াতাড়ি রেডি হতে বললেন। স্বর্ণালী নিজের সাথে একটা ছোট ব্যাগও নিয়েছিল। স্বর্ণালী খুব খুশি হয়েছিল।
স্যার স্বর্ণালীকে বলতে লাগলেন, দেখ মা, তুই তো টিচারকে বিরক্ত করবি না। ইনি তোকে পড়াবেন আর এনার মা তোর খেয়াল রাখবেন। আমি এদের উপর খুব ভরসা করি। কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই টিচারকে বিরক্ত করবি। এই কারণেই আমি চাই তুমি তাকে বিরক্ত করবে না, আর পড়াশোনা ঠিকভাবে করিস। স্বর্ণালী বলতে লাগল, ঠিক আছে বাবা, স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেব না, আর স্যারকে বিরক্ত করব না। এভাবেই আমি স্বর্ণালীকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। আমার কাছে কোনো গাড়ি তো ছিল না। আমি আমার মোটর সাইকেলের পিছনে স্বর্ণালীকে বসিয়ে ওর ব্যাগ স্বর্ণালীকে মোটর সাইকেলে করে বাড়িতে নিয়ে আসলাম। মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন। আমি মাকে সমস্ত কথা বললাম। মা আমাকে বললেন, এদিকে আয় বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি মায়ের রুমে গেলে মা বলতে লাগলেন, বাবা তুমি এটা কি করে ফেলেছিস? তুই জানিস তো তোর কাকাতো বোনের বিয়ে আছে, যেখানে আমাকে যেতেই হবে। তারা অন্য শহরে থাকে, তাই আমি 4-5 দিনের আগে সেখান থেকে আসতে পারবো না। আর এদিকে তুই এখন স্বর্ণালীকে নিয়ে এসে পড়েছিস। ও একা এখানে থাকবে কিভাবে? মায়ের কথা শুনে ভাবলাম, আমি তো ভুলে গেছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে। এখন আমি কি করব? আমার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি মাকে বললাম, তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো। এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে স্বর্ণালীকে আবার ফিরিয়ে রেখে আসব। কেন না, স্বর্ণালীর বাবা এতক্ষণে চলে গেছেন। আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দিই, তাহলে স্যারের খুব খারাপ লাগবে। তাই একটা কাজ করি যে তুমি সেই বিয়েতে যাও আর আমি স্বর্ণালীকে দেখে রাখব। ও খুব ভালো মেয়ে, আমার কোনো অসুবিধাই হবে না। মা বলতে লাগলেন, না না, এটা কোনো মতেই করা যাবে না। পাড়ার লোকেরা বিভিন্ন কথা রটাবে। আমি মায়ের কথা শুনে রেগে গিয়ে বললাম, মা তুমি কবে থেকে পাড়ার লোকের কথা বিশ্বাস করতে শুরু করেছ? তুমি তো জানো আমার চরিত্র কেমন। তোমার কি নিজের ছেলের উপর বিশ্বাস নেই? তুমি এটাই করো যে তুমি বিয়ে বাড়িতে যাও আর সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায়। মায়ের আমার উপর বিশ্বাস ছিল, তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন। এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে স্বর্ণালী ছিল। ও আমাকে জিজ্ঞেস করতে লাগল, স্যার আপনার মা কোথায় গেছেন? আমি ওকে মিথ্যা বললাম। রাত্রি হতে হতেই তিনি চলে আসবেন। আমি ওকে কিছুই বললাম না, শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন, তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি স্বর্ণালীকে লেখাপড়া করাতে লাগলাম। আমি ওকে বায়োলজি ভালোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু ও কিছু বুঝতেই পারল না। ও বলতে লাগলো, স্যার কালকে তো ছুটি আছে, তাই আমাকে স্কুলে যেতে হবে, তাই না? এর পরেরটুকু আপনি আমাকে কালকে পড়িয়ে দেবেন। তখন আমার মনে পড়ল, হ্যাঁ কালকে তো ছুটি আছে, তাই আমাকেও কলেজে যেতে হবে না, কেননা আমাদের কলেজও বন্ধ রাতের খাওয়া দাওয়ার পরে। আমি স্বর্ণালীকে বললাম, এখন তুমি ঘুমিয়ে পড়, কালকে ছুটি আছে, তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সব কিছু পড়িয়ে দেব। স্বর্ণালী বলতে লাগল, ঠিক আছে স্যার। আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম। ও চলে গেল, কিন্তু হঠাৎই ও বলতে লাগল, স্যার আপনার মা তো এখনো এলেন না, তিনি কোথায় আছেন? আমি অনেক বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাতে এসে পড়বেন, তিনি এই কাছেই গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ও আমার কথা বিশ্বাস করে নিল, কিন্তু ভিতরে ভিতরে আমি অস্থির ছিলাম। আমার এখন মনে হচ্ছে যে আমার এরকম করা উচিত হয়নি, আমার ওকে মিথ্যা বলা উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য ছিলাম, কারণ আমি চাইতাম না যে ও জানতে পারুক যে এই বাড়িতে আমরা দুজনেই আছি, আর ওর মনে আমার জন্য একটা বাজে ধারণা তৈরি হোক। ওর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, তখন আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ মাঝরাতে আমার মনে হলো যে আমার রুমের দরজা যেন খুলে গেল। ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু আমার মনে হলো যে কেউ আমার বিছানায় এসে শুয়ে পড়েছে। এসব ভেবে আমার খুব ভয় লাগছিল, কিন্তু হঠাৎ আমার স্বর্ণালীর কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি করে আমার ঘরের হালকা লাইটটা অন করে দিলাম, কিন্তু যখনই আমার নজর স্বর্ণালীর উপর পড়ল, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বিছানায় স্বর্ণালী শুয়েছিল। আমি বললাম, স্বর্ণালী এটা কেমন ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? নিজের ঘরে যাও। ও বলতে লাগলো, স্যার খারাপ কিছু মনে করবেন না, কিন্তু আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যাস নেই। আমি কখনো একলা ঘুমাইনি।
আমি বাবার ঘরে ঘুমাই। আমার যদি ভুল না হয় তাহলে আমি এটাও জানি যে এই বাড়িতে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আমি কি করব? আমার একলা ঘরে ভয় করে। আমি একলা ঘুমাতে পারি না। সেই কারণেই আমি আপনার রুমে চলে এসেছি। ওর কথা শুনে মনে হচ্ছিল এ কেমন মেয়ে যে আমার ঘরে থাকতে লজ্জা করছে না। আমি ওকে বললাম, স্বর্ণালী, তুমি এতটা ছোট না যে তুমি বুঝতে পারবে না। এখন কি আমার তোমাকে এটা বোঝাতে হবে যে আমাদের দুজনের এক ঘরে থাকা সম্ভব না? ও বলতে লাগল, আমি জানি,